শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা স্বাগতম আর ধন্যবাদ জানিয়ে শুরু করছি ক্লাস। আমি মজিদুর আহমেদ, সোনাচুন্নি কারিগরি মহাবিদ্যালয় প্রভাষক হিসাব বিজ্ঞান। তো আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় ব্যাংক বিবরণী নিয়ে আমরা আলোচনা করছিলাম। একটা বোর্ড প্রশ্ন আছে আমার হাতে, বরিশাল বোর্ডের 2017 সালে এসেছিল প্রশ্নটা। তো ব্যাংক বিবরণী সম্পর্কে আমরা অনেকেই অনেক ধারণা পোষণ করে থাকি। ছেলে মেয়েদের কথা বলছি, অনেক ছাত্র অনেক ছাত্রী যারা মনে করে, শিক্ষার্থীরা মনে করে যে আসলে ব্যাংক বিবরণীটা করাটা অসম্ভব, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আসলে আমি যেটা বলছি, বারবারই বলেছি, প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমি কথাগুলো বলেছি যে ব্যাংক বিবরণী আর কিছু নয়। ব্যাংক বিবরণী হলো পাসবই, যেটা ব্যাংক সংরক্ষণ করে। ব্যাংক বিবরণী ব্যাংক সমন্বয় বিবরণী সেটা হলো পাসবই এবং নগদান বই। পাসবই ব্যাংক সংগ্রহ করে আর নগদান বইটা আমানতকারী সংগ্রহ করে। এই দুটো বইয়ের মধ্যে গরমিল হওয়ার কারণগুলি উদ্ঘাটন করতে হবে এবং যোগ বিয়োগ করে একটা বিবরণী তৈরি করতে হবে, যেই বিবরণীর মাধ্যমে এই দুটা বইয়ের মধ্যে সমন্বয় ঘটানো যায়। আর সেই বিবরণীটাই হলো ব্যাংক সমন্বয় বিবরণী। এখানে আমি শিক্ষার্থীদের একটি কথাই বলবো, সেটা হলো কি, তোমাদের পাঠ্য বইয়ের 1 থেকে 10-এর মধ্যে যতগুলি ইলাস্ট্রেশন আছে, যতগুলি উদাহরণ আছে, প্রত্যেকটা উদাহরণ তোমরা দেখবে, কোনগুলি যোগ হচ্ছে আর কোনগুলি বাদ হচ্ছে। এখানে যোগ আর বাদ, বিয়োগ ছাড়া, এখানে প্লাস আর মাইনাস ছাড়া অন্য কোনো আইটেম নাই। শুধু দুটাই ফাংশান, একটা হলো যোগ, একটা হলো বিয়োগ। একটা যোগ করতে হবে, একটা বাদ দিতে হবে। কোন আইটেম যোগ করতে হবে এবং কোন আইটেম বাদ দিতে হবে, তোমরা যদি মনোযোগ সহকারে 1 থেকে 10 পর্যন্ত কোন আইটেম যোগ হচ্ছে এবং কেন হচ্ছে, কোন আইটেম বিয়োগ হচ্ছে এবং কেন হচ্ছে, এই কারণগুলি উদ্ঘাটন করতে পারো, আমার মনে হয় 10টা ইলাস্ট্রেশন দেখার পরে তোমাদের একটা ধারণা এসে যাবে এবং তোমরা বোর্ডে প্রশ্নে অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ রাজিজ। তো আজকের যে সমস্যাটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো 2018 সালে 31শে মার্চ রানা অ্যান্ড কোম্পানির নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 25,000 টাকা, কিন্তু তার ব্যাংক জমার উদ্বৃত্তের গরমিল দেখা যায়, যার কারণগুলো হলো 8,000 টাকা ও 7,000 টাকার দুটো চেক ইস্যু করা হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে। পরিশোধের জন্য ব্যাংকে 8,000 টাকার চেকটি উপস্থাপিত হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা কথাই আমি বলছি, গরমিল হয় আর না হয়, গরমিল হওয়ার যে উপযুক্ত কারণ এই একটা আইটেমে আমরা দেখতে পাচ্ছি। দুটা চেক ইস্যু করা হলো, কিন্তু একটা উপস্থাপন করা হলো, আরেকটা উপস্থাপন করা হলো না। তো পাস বই আর নগদান বইয়ের মধ্যে গরমিল তো স্বাভাবিক। 2 নম্বর আইটেমে বলা হচ্ছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 2,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। 3, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 5,000 টাকার চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। 4 নম্বরে নগদানভুক্ত হয়নি। এখানে 5 নম্বরে বলা হচ্ছে মঞ্জুরকৃত সুদ 8,000 টাকা নগদানভুক্ত হয়নি, আর ধার্যকৃত চার্জ ছিল 300 টাকা, নগদানভুক্ত হয়নি। করণীয়তে বলা হয়েছে ক নম্বরে 2 নম্বর প্রশ্নের উত্তরে, ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করো। ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করো, কোন নম্বরে বলা হয়েছে। এখন আমরা সমাধানে আসি। ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ, কি পরিমাণ টাকা আদায় হয়েছে, এখানে 2 নম্বরে শুধু একটা আইটেম দেখতে পাচ্ছি, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় হয়েছে 2,000 টাকা। এই যে একটা ছাড়া দুটি নাই। দুই নম্বর আইটেমটা আছে
ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ ৳২,০০০। ২ নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। ব্যাংক কর্তৃক এই একটা টাকাই আদায় হয়েছিল, একটা আইটেমেই আদায় হয়েছিল। খ নম্বরে বলা হয়েছে 2, 3, 4 ও 5 নম্বর দফার জাবেদা দাখিলা দাও। 2, 3, 4, 5। রান্না, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, এখানে কি বলা হলো? 2, 3, 4। 2 নম্বরে কি বলা হয়েছে? 2 নম্বরে বলা হয়েছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ৳২,০০০। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ৳২,০০০। তাহলে ব্যাংক গ্রহীতা, ব্যাংক হলো গ্রহীতা। তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ ক্রেডিট ৳২,০০০। সরি, ৳২,০০০। তারপরে 3 নম্বরে বলা হয়েছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ৳৫,০০০ চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ব্যাংক কর্তৃক আদায় হয়নি, দেনদার বেড়ে গেছে। ব্যাংক হিসাব ডেবিট আর দেনদার হিসাব ক্রেডিট। যেমন মনে হয়েছিল ৳৫,০০০, ৳৫,০০০। তারপরে 4 নম্বর আছে। 4 নম্বরে বলা হয়েছে মঞ্জুরিকৃত চার্জ। ব্যাংক চার্জ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ছিল ৳200। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট ৳300 ছিল। 5 নম্বর হলো মঞ্জুরিকৃত সুদ ৳800।
টাকা। এই হলো আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর। যা প্রশ্নের উত্তরের মাধ্যমে এই চ্যাপ্টারের মূল প্রতিপাদ্য বিষয়ের উপরে 3 নম্বর বলা হয়েছে, উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে বলা হয়েছে। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে বলা হয়েছে। ওভাবে লিখতে হবে। আমি হিন্দিটা একটু কম করে দিচ্ছি, শুধু ব্যাংক সমন্বয় বিবরণীটা লিখছি। ব্যাংক সমন্বয় বিবরণীটা শুধু লিখলাম। আচ্ছা, ব্যাংক সমন্বয় বিবরণী। টাকা টাকা এখানে নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত আছে। নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত আছে 25,000 টাকা। নগদান বই মোতাবেক এর সাথে এখন কি যোগ হবে কি বিয়োগ হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। যোগ কোন নম্বরের এটা 1 নম্বরটা, সেটা হলো কি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। সংক্ষেপে লিখলাম একটু, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। এটার পরিমাণ ছিল 7,000 টাকা। দুই নম্বরে ব্যাংক কর্তৃক সুদ আদায় হয়নি। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় হয়নি 2,000 টাকা। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় হয়নি 2,000 টাকা। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় হয়েছিল কিন্তু নগদানভুক্ত হয়নি, এটা লিখতে হবে। ব্যাংক সুদ মঞ্জুর করেছে কিন্তু ব্যাংক সুদ মঞ্জুর করেছে কিন্তু নগদানভুক্ত হয়নি। কত টাকা? 800 টাকা। এই নিয়ে হলো আমাদের 9,800 টাকা। 9,800 টাকা। টোটাল আমার দাঁড়াচ্ছে 34,800 টাকা। আচ্ছা, এইখান থেকে আমাদের যোগের আইটেমগুলো আমাদের লেখা হয়ে গেল। এখন বাদে বিয়োগের আইটেমগুলো আমরা লিখব। বাদ হচ্ছে বাদ
আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ব্যাংক আদায় করেনি। ব্যাংক আদায় করেনি। কত টাকা ছিল এটা? 5,000 টাকা ছিল। 5,000 টাকা ছিল। তারপরে আইটেমটা, এটা 3 নম্বর আইটেম ছিল। তারপরে 4 নম্বরে বলা হচ্ছে ব্যাংক চার্জ নগদানভুক্ত হয়নি। ব্যাংক চার্জ ছিল 300 টাকা। আচ্ছা, তাহলে এটা কত দাঁড়ালো? 5,300 টাকা। $29,500 টাকা। এইটাই হলো আমাদের ব্যাংক জমার উদ্বৃত্ত। এটি হলো আমাদের ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তো আশা করি প্রিয় শিক্ষার্থী আমরা বুঝতে পেরেছি। আর আমার মনে হয় যেহেতু তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ না, সেহেতু এই ধরনের ক্লাস থেকে কতটুকু উপকৃত হতে পারবে। তো আমার একটাই অনুরোধ, সেটা হলো কি, তোমার পাঠ্যপুস্তকের 1 থেকে 10 নম্বর ইলাস্ট্রেশন ভালো করে দেখবে। কী যোগ হচ্ছে, কী বিয়োগ হচ্ছে, কেন হচ্ছে, কেন যোগ হচ্ছে, কেন বিয়োগ হচ্ছে। আজকের ক্লাস এতটুকু বলে শেষ করছি। খোদা হাফেজ।